আজকে নাগরিক টিভিতে গণ অধিকার পরিষদের একজন প্রথম সারির নেতাকে দাবি করতে দেখলাম যে মাহফুজ আলম উনি হচ্ছেন মূলত একজন অ্যানার্কিস্ট এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটে দুইজন মানুষের ব্যাপারে সে সাবধান হতে বলছেন এবং এর মাঝখানে একজন হচ্ছে মাহফুজ আলম এবং তার সাথে তিনি যুক্ত করেছেন ফরহাদ মাজারকে এবং তার দাবি হচ্ছে ফরহাদ মাজার এবং এই মাহফুজ আলম তারা মূলত বাংলাদেশকে একটি অ্যানার্কিস্ট জায়গায় নিয়ে যেতে চাচ্ছে, যার কোনো হচ্ছে নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নাই। মূল কাজ হচ্ছে সমাজে গ্যাঞ্জাম লাগানো এবং এই গ্যাঞ্জাম লাগানোর মধ্য দিয়েই তারা তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য, তার মতে অসৎ উদ্দেশ্য, সেই উদ্দেশ্য এবং সেই রাজনৈতিক লক্ষ্যকে তারা অ্যাচিভ করতে চায়। বাংলাদেশের দুইটা ব্যক্তিকে আপনাদের কাছে আজকে পরিচয় করাই দেব এবং আপনাদেরকে বলবো বি অ্যাওয়ার অফ দিস টু পিপল। এই দুজন ব্যক্তি থেকে সাবধান থাকবেন। তার মধ্যে একজন হচ্ছে ফরহাদ মাজার, আরেকজন হচ্ছে মাহফুজ আলম। এনারা হচ্ছেন বাংলাদেশের অ্যানার্কিস্ট। ওনারা কোনো বুদ্ধিজীবী নন, ওনারা কোনো পলিটিশিয়ান নন, ওনারা কোনো গঠনমূলক সৃজনশীল তাত্ত্বিক নন। ওনারা হচ্ছেন অ্যানার্কিস্ট। অ্যানার্কিস্ট বলতে বোঝায় যে সমাজে কিছু ব্যক্তি থাকে অথবা তাদের কিছু অনুসারী গ্রুপ থাকে যারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাটাকে ডিসঅর্ডার করে তোলে, অস্থিতিশীল করে থাকে, বিশৃঙ্খল করে তোলে, কিন্তু কোনো গঠনমূলক সৃজনশীল কাজ তারা করতে পারে না। কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে কিন্তু কোনো প্রবলেমে সলিউশন করতে পারে না। আমি যদি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিই, মনে করেন যে এটা একটা ঘর। এখানে আমরা যে ঘরটা যে অবস্থায় আছে বা বিল্ডিংটা যে অবস্থায় আছে, আমরা তার চেয়ে আরও সুন্দরভাবে বিল্ডিংটাকে বানাবো বা এটাকে সংস্কার করব, ফেলে না দিয়ে বিভিন্ন জায়গায় ভেঙে আমরা এটাকে সংস্কার করব। সেক্ষেত্রে অবশ্যই আমার দক্ষ ইঞ্জিনিয়ার দরকার, যারা আগে সুন্দরভাবে ঘরটাকে দেখবেন, মাপবেন, হিসাব করবেন, কোথায় ভাঙবেন না, কোথায় আঘাত করলে ক্ষতি হবে, হ্যাঁ, কোথায় আঘাত করলে ভেঙে ফেলা যাবে, এবং পরবর্তীতে কোন অংশটুকু রেখে সেটার উপরে আবার বিল্ডিং নির্মাণ করবেন। তো এই কাজটা যারা করতে পারেন, ভাঙতে পারেন বা সংস্কার করতে পারেন, আবার সেখান থেকে গড়তে পারেন, তারা হচ্ছেন রাজনীতিবিদ। এবং এটার যারা পরামর্শ দিয়ে থাকেন তাদেরকে সমাজে বলা হয় বুদ্ধিজীবী। কিন্তু যারা কেবলমাত্র এলোপাতারি ভেঙে ফেলতে পারেন, কিন্তু এটাকে কিভাবে গড়তে হবে বা এটাকে সংস্কার করে কিভাবে আরও বড় করতে হবে, বেশি করতে হবে, সেটা করতে পারেন না, তাদেরকে বলা হয় অ্যানার্কিস্ট। এবং তারা বোঝেন না যে আসলে কখন কোন সময় কোন বিষয়টা। ফরহাদ মাজারের ব্যাপারে এই ক্যাম্পেইনটা আজকে নতুন নয়। ফরহাদ মাজারের ব্যাপারে এই ক্যাম্পেইনটা আমরা দেখতে পাচ্ছি সেই জুলাই অগাস্ট থেকে এটা শুরু হয়েছে, যে ফরহাদ মাজার এখানে সামাজিক স্থিতিশীলতার জন্য একটা হুমকি হিসাবে তাকে দেখা হচ্ছে এবং তার ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছে যে তিনি যেটা চান সেটা আসলে সমাজকে একটি সুন্দর, স্থায়ী, স্টেবল কোনো জায়গায় নিয়ে যাবে না, বরঞ্চ সমাজে নানান ধরনের কেওয়াজ, এগুলা বড় জোর এই কেওয়াজ পর্যন্ত সমাজকে নিয়ে যেতে পারবে। এবং ওনাকে নানান সময় নানান ধরনের ট্যাগ দেওয়া হয়েছে, সেইগুলোও আমরা দেখছি। বলা হয়েছে দেহাত্মবাদী, বলা হয়েছে গঠনবাদী রাজনীতি করে, এখন বলা হচ্ছে অ্যানার্কিস্ট, এবং সাথে মাহফুজ আলমকে কানেক্ট করে দিয়ে এই ক্যাম্পেইনটা চালানো হচ্ছে। মাহফুজের ব্যাপারে এই ক্যাম্পেইনটা আমি আগে ফরহাদ মাজারের সাথে ট্যাগ করে আগে শুনি নেই, এটা আজকে ভেরি রিসেন্টলি আমি দেখলাম এটা নতুন করে আবার স্টার্ট হয়েছে। মাহফুজের ব্যাপারে এই ক্যাম্পেইনটা স্টার্ট হয়েছে মূলত এই আওয়ামী লীগকে একটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে নিষিদ্ধ করে দেওয়ার পর থেকে, নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে, তাদের কথা মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া যায় কিনা, এটা নিয়ে তারা জনগণের সামনে প্রশ্ন রাখছেন, হাই হুতাশা করতেছেন, মাটিতে গড়াগড়ি দিচ্ছেন। এইটা হচ্ছে তাদের স্ট্যান্ড, যে একটা রাজনৈতিক দলকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে একটি এক্সিকিউটিং অর্ডারের মাধ্যমে নিষিদ্ধ করে দেওয়া কোনোভাবেই গণতান্ত্রিক আচরণ নয়, বরঞ্চ এটা বাংলাদেশে আর ভবিষ্যতে আরও নতুন ধরনের ফেসিস্ট কর্তৃত্ববাদী একটা শাসন কাঠামো তৈরি করতে পারে এবং এটা করবে তারা নিশ্চিত।
এবং সেই দিকেই দেশকে ধাবিত করে নিয়ে যাচ্ছে এই যে তাদের ভাষায় যেটাকে বলে বাচ্চা উপদেষ্টা, হ্যাঁ, এবং হচ্ছে কোনো বুদ্ধিহীন বুদ্ধিজীবী, যে বুদ্ধিজীবীদের আসলে কোনো বুদ্ধি নাই সমাজে, প্যাচ লাগানো ছাড়া। এইটা নিয়ে আসলে আমি এখন দুইটা কথা বলতে চাই এবং এটা আসলে বলা জরুরি। বর্তমান প্রেক্ষাপটে যে রাজনৈতিক পরিবর্তনের দিকে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এটা যদি আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পারি এবং রাজনীতিটাকে সঠিকভাবে আমরা উপলব্ধি করতে না পারি যে এই দেশের রাজনীতিটা কোথায় যাচ্ছে, হ্যাঁ, তাহলে এই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। এবং ফরহাদ মাজারের ব্যাপারে যে সে কমপ্লেন করেছে যে ফরহাদ মাজার একজন অ্যানার্কিস্ট এবং ফরহাদ মাজার এইখানে এক ধরনের কেওয়াজ লাগাইতে চায়, হ্যাঁ, হুইচ ইজ ভেরি মাচ রাইট। ফরহাদ মাজার এখানে অবশ্যই একটা কেওয়াজ লাগাইতে চায়। এবং এই যে পরিস্থিতি, এখন যে পরিস্থিতি, যে আমি পানিতেও না, আবার মাটিতেও না, আবার আকাশেও না, আমি যে আসলে কোথায় জনগণ হিসাবে রাজনৈতিক স্পেসে আমার অবস্থানটা ঠিক কোন জায়গায়, এটা এখন পরিষ্কার না। এবং এই পরিস্থিতিটা অবশ্যই ফরহাদ মাজার সেটা চায় না। এবং যে পরিবর্তনটা ফরহাদ মাজার করতে চায়, সেই পরিবর্তনটা করার জন্য রাজনৈতিকভাবে এখন যে পরিবেশ পরিস্থিতি বিরাজ করতেছে, এইটাকে স্থিতিশীল রেখে ওইখানে যাওয়া যায় কি না, হ্যাঁ, এবং হচ্ছে পরিবর্তনের জন্য আসলে কোনো প্রয়োজনীয় দ্বন্দ্ব সংঘর্ষ সমাজে তৈরি হবে কি না, এই বিষয়গুলা নিয়ে ফরহাদ মাজারের প্রচুর কথাবার্তা আছে, হ্যাঁ, এবং ওনার প্রচুর লেখাজোখাও আছে। আমরা যারা সৎ দিলে এই জিনিসগুলো পড়তে চাই না, এটা পড়ার জন্য যতটুকু মানসিক শক্তি এখানে ইনভেস্ট করা দরকার সেটা আমরা করতে চাই না, বরঞ্চ নিজের যে ক্ষুদ্র স্বার্থ, পেটি স্বার্থের জন্য আমরা আমাদের জন্য যেটা ভালো হয় সেই দিকে আমরা সবসময় একটা দৃষ্টি নিবেশ করি এবং মানুষের দৃষ্টিকে সেই দিকে আমরা বিভ্রান্ত করতে চাই। তাদের জন্য ফরহাদ মাজার অবশ্যই অ্যানার্কিস্ট এবং তিনি সমাজে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। আমি নিজে সাক্ষী দিচ্ছি সেটা উনি চায়, আমি নিজেও সেটা চাই। কী কারণে চাই সেই ব্যাখ্যা আমরা দিচ্ছি। জুলাইয়ের পরবর্তীতে এবং জুলাইয়ের মাঝখানে যে পরিবর্তনটা হয়েছে সেটা কোনো ধরনের অ্যানার্কি ছাড়া কি হয়েছে? এটা কি হাসিনার কাছে গিয়ে আমরা বললাম যে যে আম্মা তুমি চলে যাও, সে চলে গেছে, জিনিসটা বিষয়টা কীরকম? এটা কি আদৌ সম্ভব? একটা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক ক্ষমতা কাঠামোতে একটা শ্রেণী রাজনৈতিক ক্ষমতায় আছে, তাকে পরিবর্তন করার মাধ্যমে আপনি জনগণের যে ক্ষমতা, সাধারণ জনগণের যে ক্ষমতা, যে ক্ষমতা মানুষের মাঝখান থেকে উঠে আসে, সেই ক্ষমতাকে আপনি স্টাবলিশ করতে চাইবেন। আর বিদ্যমান ক্ষমতা কাঠামোতে উপরে যারা বসে আছে, যে এলিট স্টাবলিশমেন্ট এখানে আছে, তারা বলবে যে ঠিক আছে বাবা আমরা চলে গেলাম, তোমরা নাও, তোমরা করে খাও। বিষয়টা এরকম। এই ধরনের মানে রাজনৈতিক যে চিন্তা ভাবনা আমাদের সমাজে আছে, যারা আমরা আসলে রাজনীতিও বুঝি না, ক্ষমতাও বুঝি না, আমরা শুধু নিজের স্বার্থে, হ্যাঁ, আমরা পারি শুধু বড় বড় কথা বলার জন্য, কিন্তু মানুষের জন্য পরিবর্তন করতে হলে সেই পরিবর্তনটা ঠিক কোন জায়গায় আঘাত করবে এবং সেই জায়গা যে পাল্টা আঘাত করবে সেটা জনগণ কীভাবে মোকাবেলা করবে, এটাকে আমরা বলতেছি অ্যানার্কি অথবা কেওয়াজ। এটা যদি আমরা আরও ব্যাখ্যা করতে চাই, ধরেন বিপ্লব মানে কি? বিপ্লব মানে হচ্ছে যে কোনো ধরনের বিপ্লব, সেটা সামাজিক বিপ্লব হোক অথবা প্রাকৃতিক বিপ্লব হোক, একটা অবস্থা আরেকটা অবস্থার দ্বারা রিপ্লেস হবে, এটাই বিপ্লব। পরিবর্তন তো হচ্ছেই সমাজে, প্রকৃতিতে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, কিন্তু সমস্ত পরিবর্তন তো বৈপ্লবিক পরিবর্তন না। সকালবেলায় রোদ উঠে, দুপুরবেলায় রোদ বাড়ে, বিকেলবেলায় সেই রোদ আরও কমে। কিন্তু বিপ্লবিক পরিবর্তন হচ্ছে সন্ধ্যার পরে যখন আর কোনো রোদ থাকে না, অন্ধকার হয়ে যায়, অ্যাবসুলুট অ্যাবসেন্স অফ দ্য লাইট, ডার্কনেস সেটাকে রিপ্লেস করে। এটা হচ্ছে সূর্য ওঠাটা যদি বিপ্লব হয়, এই যে ডার্কনেস বা অন্ধকার এসে সেটাকে ঢেকে দিল, এটা হচ্ছে প্রতি বিপ্লব। আপনার পানির কেটলির মাঝখানেও সেটা হতে পারে। আপনি পানি বসাইলেন, পানিতে জাল দিতেছেন,
সেই পানিই আছে, জাল তো আপনি দিতেছেন, কিন্তু তার পানির মাঝখানে আস্তে ধীরে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, যেটা প্রথমেই হয়তো দেখা যাচ্ছে না, একটা সময় পরে সেটা দৃশ্যমান হইল, এবং দৃশ্যমান হওয়ার পরে সেই যে পানি সেটা বাষ্পে পরিণত হওয়া শুরু হলো। এইটা হচ্ছে পানির বিপ্লব। পানির যে লিকুইড ফর্ম, এই ফর্মে না থেকে সে বাষ্পে পরিণত হতে যাচ্ছে। এখন এই পরিস্থিতিতে আমাদের সামাজিক রাজনীতি এই মুহূর্তে এইখানে আছে, একটা এলিট ক্লাসকে একটা প্রান্তিক শ্রেণী দ্বারা ক্ষমতা কাঠামোতে পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। যেই মুহূর্তে পানিতে আপনার ফুটতে শুরু করলো একটা পানি, এই মুহূর্তে আপনি বললেন যে আমি আসলে এই অ্যানার্কিটা আমি চাই না, আমি জাল বন্ধ করে দিতে চাই, আমি পানিটাকে স্থির হইতে চাই। তাইলে যে পরিবর্তনটা হবে, যেই পানির বাষ্পে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই পানি তো আর বাষ্পে পরিণত হইতে পারবে না। সেই পানি পুনরায় আবার পানির যে ফর্ম, এই ফর্মে চলে আসবে। সে গ্যাসে পরিণত হওয়ার যে বৈপ্লবিক সুযোগ তার সামনে তৈরি হয়েছে, সেই সুযোগটা সে নিতে পারবে না। তার মানে সমস্ত পরিবেশ এবং পরিস্থিতিতে স্থিতিশীল থাকতে চাওয়াটা, মানে এটা আসলে বৈপ্লবিক চাওয়া না। যেই মুহূর্তে পানিতে ফুটতে শুরু করলো, সেই মুহূর্তে আরও এটাকে জাল বাড়িয়ে দিয়ে, আগুন বাড়িয়ে দিয়ে, উত্তাপের সাপ্লাইটা মানে বাড়িয়ে দিয়ে এটাকে বাষ্পে পরিণত করাটাই হচ্ছে বিপ্লবীর লক্ষণ। হাসিনা চলে গেছে, হাসিনার ক্ষমতা কাঠামো এবং তার লেসপেন্সাররা তো চলে যায় নাই, তারা তো এখানে আছে। তারা তো ওই বিদ্যমান কাঠামোটাই রেখে দিয়েছে। তারা চাচ্ছে প্রশাসনের মাধ্যমে সব কিছু করার জন্য। কোন প্রশাসন? যেই প্রশাসনের সেটেলমেন্টের ভিতর দিয়ে এই জুলাই গণহত্যা সংঘটিত হয়েছে। এটা 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 সবাই করতেছে, আমি কাউকে বাদ দিতেছি না। আমাদের ছাত্র উপদেষ্টা, ছাত্রদের যে রাজনৈতিক দল এখানে গঠিত হয়েছে, তাদের বুঝার মাঝখানে নানান ধরনের ভুল আছে, থাকতেই পারে, কারণ এটা অভিজ্ঞতার ব্যাপার। আমাদের কারোই তো সেই মানে ঐতিহাসিক অভিজ্ঞতা নাই একটা একটা সামাজিক পরিবর্তনকে শূন্য থেকে ধরে এটাকে একদম ম্যাচুরিট জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে রাজনৈতিক প্রজ্ঞা থাকার দরকার, এটা অলমোস্ট সমাজে অনুপস্থিত। কিন্তু সমাজে বিপ্লবটা হয়ে গেছে, এটা নানান কারণ আছে, সেটা নিয়ে আরেকদিন আলাপ করা যাবে যে কী কারণে এইরকম বিপ্লব এখানে হইল, কী কারণে মানুষের মাঝখানে যে গণতান্ত্রিক বিপ্লবের আকাঙ্ক্ষা তৈরি হচ্ছিল এবং তার বিপরীতে যে কর্তৃত্ববাদী ক্ষমতা আমাদের উপরে প্রয়োগ করা হচ্ছিল, এটা কিভাবে বিস্ফোরণটা ঘটল। স্থিতিশীলতা আমরা সবাই সমাজে চাই। যখন সমাজের একটা সেটেলমেন্ট, একটা ক্ষমতা কাঠামো, একটা একটা আইন, একটা 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 গঠনতন্ত্র সমাজে যখন তৈরি হবে, তার অধীনে আমরা স্থিতিশীল হতে চাই। কিন্তু এখন যে সংবিধান আমাদের আছে, যে সংবিধানের দ্বারা সাধারণ মানুষের রাজনৈতিকভাবে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই, এই বেপরোয়া কর্তৃত্ববাদী একটা ব্যবস্থার অধীনে যারা স্থিরতা চায়, যারা যে কোনো ধরনের অস্থিরতাকে অস্বীকার করে এবং যে কোনো ধরনের অস্থিরতাকে তারা এক ধরনের ডেমোনাইজ করার চেষ্টা করে, আমি তাদেরকে বলবো, ভাই এগুলা ছাড়েন। এইসব মানে ক্ষুদ্র স্বার্থের কারণে যে রাজনৈতিক সম্ভাবনা বাংলাদেশে তৈরি হয়েছে, যে গণসার্বভৌমত্ব অর্থাৎ জনগণকে রাজনৈতিক প্রক্রিয়ার অংশ করে তোলার যে সুযোগ আমাদের সামনে আছে, এটা নষ্ট করেন না। হ্যাঁ, আর মানুষকে এত মানে ব্যাককল বোকাচোদা মনে করার কোনো কারণ নেই, মানুষ এগুলো বুঝে। আপনারা হয়তো সরকারের এখন যে সেটেলমেন্ট আছে, এই সেটেলমেন্টের ভিতরে সুযোগ সুবিধা পাচ্ছেন না, তো আপনি তো আগেও পান নাই রে ভাই। তো এটা নিয়ে আপনি ওই জায়গায় সমালোচনা করেন যে আমি এই যে পরিবর্তনটা হচ্ছে বা হচ্ছে না, আমি এখানে পার্টিসিপেট করতে চাই এবং আমার পার্টিসিপেশনের জায়গাটা কোথায়। যদি সেটা আপনারা না পান, সেটা নিয়ে আলাপ করেন। তো এই পরিস্থিতিতে সব কিছু স্থির হয়ে যাইতে হবে, কোনো ধরনের মানে কেওয়াজ গ্যাঞ্জাম হবে না। হ্যাঁ,
আপনি সচিবালয়ে গিয়ে বললেন যে এই রুলস এখানে চলবে না, তারা মানে এটা মাইনে নিল। আপনি পুলিশের কাছে গিয়ে বললেন যে এইভাবে আপনি অপারেট করতে পারবেন না, তারা সেটা মাইনে নিবে। এবং সেটা তারা মাইনে নিলে তাদের সাথে যে গণ সার্বভৌমত্বের পক্ষ শক্তি, যে কনফ্রন্টেশনটা ওইখানে হবে, সেটাকে আপনি মব কেওয়া যেগুলো বলে উড়াই দিবেন। তার মানে এই না সমাজে মব নাই, সমাজে অবশ্যই মব আছে, কিন্তু সমস্ত কেওয়াসকে মব বইলা সমাজটার পরিবর্তনের যে গতিমুখ সেটারে বন্ধ করে দেওয়ারে বলে প্রতি বিপ্লবী কাজ। এটা সবাই করতেছি আমরা কম বেশি, বুঝা না বুঝা। আজকে এইটুকুই। শোনার জন্য ধন্যবাদ।